বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ছাত্র ও ছাত্রী ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসান মাহমুদ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ে একটি বিষয় নিয়ে একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চাই। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে চাই সে বিষয়ের আলোচনার বিষয়টি হচ্ছে হিসাব বা হিসাব খাত। তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি অংশ, বিষয়টি হিসাব খাত। হিসাব খাত কী জিনিস এ সম্পর্কে আগে আমি তোমাদের বলতে চাই। হিসাব খাত বা হিসাব সম্পর্কে জানে না এমন মানুষ কেউ নেই। পাগলও হিসাব বোঝে, আবার যিনি পাগল নন, সুস্থ মানুষ, তিনিও হিসাব বোঝেন। তোমরা সকলেই হিসাব বোঝেন। হিসাব কি বলতে পারো যে হিসাব বলতে তুমি যখন একটা কোথাও বাসা থেকে কলেজে যাও তখন রিক্সা ভাড়া দাও, তাহলে তোমরা হিসাবটা কিসের ভাড়া, খরচটা হয়েছে কিসে? হিসাবে রিক্সা ভাড়ায় খরচটা হয়ে গেছে। এই রিক্সা ভাড়ায় কিন্তু একটা হিসাব। কিন্তু হিসাব বলতে যে কোনো বিষয়ে হিসাব করা, গণনা করা। হিসাব সম্পর্কে আমি তোমাদের কিছু বিষয় নিয়ে ধারণা দেবো। তোমরা আজকে এটা বিষয়ে একটু মনে রাখবো। অল্প কিছুক্ষণের জন্য ক্লাস হবে। তোমরা যদি এই ক্লাসগুলো, প্রতিদিনের ক্লাসগুলো, যে ক্লাসগুলো নিচে শুনো এবং সেই সাথে বইগুলো ফলো করো, তাহলে তোমাদের এই বিষয়গুলি অতি সহজ হয়ে যাবে। আমি আলোচনা করছি হিসাব। হিসাব ইংরেজি অ্যাকাউন্ট শব্দটি প্রাচীন ফরাসি শব্দ অ্যাকাউন্টার থেকে উদ্ভূত, যার অর্থ গণনা করা বা হিসাব করাকে বোঝায়। অভিধানিক অর্থে হিসাব বলতে জমা খরচের বিবরণীকে বোঝায়। হিসাব বিজ্ঞানের ভাষায় সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে হিসাব বলে। সাধারণ অর্থে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রাপ্তি প্রদান, জমা খরচের আয় ব্যয় খরচকে হিসাব বলে। আমরা হিসাব বলতে বুঝি কোনো একটা বিষয়ে যদি খরচ হয় তো খরচের খাতটাকেই হিসাব খাত বলতে পারি। খুব সাধারণত প্রতিনিয়ত আমাদের যে আমরা টাকা পয়সা আদান করি, প্রদান করি, জমা গ্রহণ করি, খরচ করি, আয় করি, ব্যয় করি, কিসের খাতে ব্যয় করি, কি খাতে ব্যয় করি, এই খাতটাই হিসাব খাত। যেমন তুমি কলেজে যাবা, যাতায়াত করবে, রিক্সা ভাড়া, এই রিক্সা ভাড়া খাত একটা হিসাব খাত। তুমি বাজারে যাবা, 5 কেজি চাল নেবা, চালটা একটা হিসাব খাত। 1 কেজি গরুর গোশত নিবা, এটাও একটি হিসাব খাত। তুমি বই কিনবা, হিসাব খাত। কেন? কি খরচটা কী কারণে করে? বইয়ের ক্ষেত্রে। তুমি যে সমস্ত অর্থ যে আমরা যে খাতে প্রদান করি, যে খাতে গ্রহণ করি, যে খাতে জমা রাখি, যে খাতে খরচ করি, যে খাতে প্রাপ্তি হয়, যে খাতে প্রদান হয়, এগুলো সবগুলোকেই বলা যেতে পারে হিসাব খাত। হিসাব খাত সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে বলতে পারি হিসাব বিজ্ঞানের ভাষায় একটা নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট সময় বলতে মাসের শেষ বোঝানো হচ্ছে বা বছরের শেষ কোনো একটা সময়, একটা নির্দিষ্ট সময় শেষে একই জাতীয় লেনদেনগুলো বা সমজাতীয় লেনদেনগুলোকে একত্রিত করে একটি শিরোনাম আকারে যে তালিকা প্রস্তুত করা হয় তাকেই হিসাব বা হিসাব খাত বলা হয়। একটা নির্দিষ্ট সময় শেষে একই জাতীয় বা সমজাতীয় লেনদেনগুলোকে একত্রিত করে, সমজাতীয় হিসাবগুলোকে একত্রিত করে একটি শিরোনামের ভিত্তিতে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব খাত বলা হয়। যেমন ধরা যায় যে একজন ব্যবসায়ী পণ্য ক্রয় করে, বিক্রয় করে, সে কি একবার ক্রয় করে একবারই বিক্রি করে, না দিনে অনেকবার ক্রয় করে? তো দিনে অনেকবার ক্রয় করে, প্রত্যেকবারে আলাদা আলাদা অর্থে ক্রয় করে। এই সমস্ত দিনের ক্রয়গুলো একটা তালিকা করে, সমস্ত দিনের ক্রয়গুলোর তালিকাকেই বলা যেতে পারে হিসাব খাত। একটা শিরোনাম দেয়, এটা কিসের জন্য এই অর্থটা ব্যয় হয়েছে? ক্রয়ের জন্য। কিসের জন্য অর্থটা ব্যয় হয়েছে? বিক্রয়ের জন্য। কিসের জন্য এই অর্থটা ব্যয় হয়েছে? বেতন দেওয়ার জন্য। কিসের জন্য এই অর্থটা ব্যয় হয়েছে? পরিবহনের জন্য। কিসের জন্য এই অর্থটা ব্যয় হয়েছে? যাতায়াতের জন্য। কিসের জন্য এই অর্থটা ব্যয় হচ্ছে? ভাড়া প্রদানের জন্য। এই যে খাতগুলোতে অর্থগুলো ব্যয় হয়, এটা একই শ্রেণীর সমজাতীয় লেনদেনগুলো একত্রিত করে একটি শিরোনাম দেওয়া হয়। শিরোনামটা হলো হচ্ছে কী খাতে ব্যয় হচ্ছে, এই খাতটাই হচ্ছে শিরোনাম। এটাকে বলে হিসাব খাত। এই হিসাব খাত সম্পর্কে আমরা অনেক মনীষী আছে, মনীষী নানা ধরনের বক্তব্য দিয়েছে, নানা ধরনের মনীষী মতবাদ দিয়েছে। তার মধ্যে আমি দুটো গুরুত্বপূর্ণ মতবাদ তোমাদের শোনাচ্ছি। আরএন কার্টার হিসাব সম্পর্কে যে মতবাদ দিয়েছেন, সে মতবাদ হয়েছে হিসাব বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংগঠিত লেনদেন সমূহের সংরক্ষিত খতিয়ানকেই বোঝানো হয় হিসাব খাত।
হিসাব বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত সংগৃহীত লেনদেন সময়ের সংক্ষিপ্ত বিষয়কে বলা হয় হিসাব খাত। কোনো ব্যক্তি, যেমন তোমার বন্ধুকে 500 টাকা ধার দিয়েছো, তাহলে টাকাটা কাকে দিয়েছো? তোমার বন্ধুর নাম। এই বন্ধুর নামটাও যদি লিখে রাখো তাহলে এটাও একটা হিসাব খাত। বন্ধুকে কি দিয়েছো? টাকা দিয়েছে, টাকাটাও একটা হিসাব খাত। এভাবে প্রফেসর W. মেইজি এবং R.F. মেইজি বলছেন যে উদ্বৃত্ত পত্রের প্রত্যেকটি আইটেমের হ্রাস বৃদ্ধির রেকর্ড রাখার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকেও হিসাব খাত বলা হয়। তাহলে আমরা হিসাব খাত বলতে যদি বুঝাই যে একটা নির্দিষ্ট সময় শেষে একই জাতীয় লেনদেনগুলোর একত্রিত করে একটি শিরোনাম আকারে যে তালিকা তৈরি করা হয় তাকেই হিসাব খাত বলা হয়। তো কয়েকটি আমি উদাহরণ তোমাদের দিতে পারি হিসাব খাত। যেমন বলা যাবে, এটা লিখলাম ক্রয়, এটা হলো বিক্রয়, এটা হলো বেতন, এটা হলো ভাড়া, এটা হলো মজুরি, এটা হলো মজুদ পণ্য, এটা হলো পরিবহন, এটা হলো আসবাবপত্র, এটা হলো কলকবজা, এটা হলো মোটর গাড়ি, এটা হলো দালান কোঠা, এই হলো হৃদয় অ্যান্ড সন্স, এটা হলো ব্যাংক। আরও এরকম অনেকগুলো হিসাব আছে। এরকম যদি হিসাব আমি লিখতে থাকি তো যদি আমি বছর পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন লিখতেই থাকি, এই হিসাবগুলো শেষ করে লিখে শেষ করা যাবে না। তাহলে হিসাব হচ্ছে কোনো খাতের, কোনো খরচের একটি শিরোনাম। যেমন ক্রয়, যে প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানের ব্যক্তি বা মালিক ওই প্রতিষ্ঠানে কত টাকার মাল ক্রয় করেছে, ক্রয়ের একটা তালিকা, বিক্রয়ের একটা তালিকা, বেতনের একটা তালিকা, ভাড়ার একটা তালিকা, মজুরির একটা তালিকা, মজুর পণ্যের, পরিবহনের, আসবাবপত্রের, কলকবজার, মোটর গাড়ি, দালান কোঠা, হৃদয় অ্যান্ড সন্স, ব্যাংক, এরকম বিমা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান। তোমাদের বন্ধুদের নাম থাকে XYZ, এরা যারা আছে এদের নামে যখন কোনো হিসাব রাখবা তখন হিসাব খাত। তাহলে আমরা এটাও বলতে পারি যে নামে হিসাব রাখা হয় সেটাই হিসাব খাত। এক কথায় যদি আমরা এটা বলি, যে নামে হিসাব রাখা হয় সেটাকেই বলা হচ্ছে হিসাব খাত। তাহলে এরকম হিসাব খাতের কিন্তু শেষ নাই। ব্যবসায় পৃথিবীতে হাজার রকমের ব্যবসা আছে, লক্ষ ধরনের ব্যবসা আছে, এবং এক একটা ব্যবসার হাজার হাজার রকমের লেনদেন আছে। এই লেনদেনগুলোর থেকে হিসাবের সৃষ্টি হয়। তোমাদের হয়তো জানা আছে ইতিমধ্যে যে ক্লাসগুলো হয়েছে সেখানে হয়তো জানতে পেরেছো যে হিসাব কিভাবে সৃষ্টি হয়। হিসাব হয় লেনদেন থেকে, হিসাবের জন্ম হয়, সৃষ্টি হয়, উৎপত্তি হয় কোত্থেকে? লেনদেন থেকে। এখন লেনদেন তোমরা নিশ্চয় জানো, কোনো কিছু আদান প্রদানকেই লেনদেন বলে। কোনো ঘটনা ঘটে গেলে সেটা যদি অর্থ দ্বারা পরিমাপ করা যায় তাকেই লেনদেন বলা যায়। যেমন আমি একটা বলি, এদিকে দেখা যায়, এদিকে দেখা যাবে। আচ্ছা, যেমন নগদ মূল্যে পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, X এর নিকট থেকে প্রাপ্তি, ভাড়া প্রদান, মাল ক্রয়ের জন্য ফরমায়েশ। এই যে এখানে যে শব্দ কথাগুলো লিখলাম, নগদ মূল্যে পণ্য ক্রয়, এটা একটা লেনদেন, এইটা একটা লেনদেন। এইটা একটা লেনদেন। পণ্য বিক্রয়, এটা একটা লেনদেন। X এর নিকট থেকে প্রাপ্তি,
এটা একটা লেনদেন, ভাড়া প্রদান করা হলে এটা একটা লেনদেন, মাল ক্রয়ের জন্য ফরমাইশ না হলে এটা কিন্তু কোনো লেনদেন নয়। লেনদেন কেন, কোনটা লেনদেন আর কোনটা লেনদেন, ইতিমধ্যে তোমাদের আরও একজন শিক্ষক আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, তোমরা হয়তো তার নাম শুনেছো, তার ক্লাস করে আইবুল আলম স্যার। হ্যাঁ, যে তার ক্লাসে তোমরা এই লেনদেন কাকে বলে সেটা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো। সেই লেনদেন কাকে বলে, কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় তিনি বুঝিয়েছেন, তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। এখন আমি এখানে লেনদেন লিখেছি কয়েকটি, তার মধ্যে এটা একটা লেনদেন, এটা একটা লেনদেন, এটা একটা লেনদেন, এটা একটা লেনদেন, কিন্তু এটা একটি লেনদেন নয়। কেন লেনদেন আর কেন লেনদেন না সেটা তোমাদের বুঝিয়েছে। প্রয়োজনে আমি যখন আরেকবার এই বিষয়গুলো আলোচনা আসবো তখন হয়তো আবার আমিও আলোচনা করব। এই যে একটা লেনদেন হলো, এই চারটা আমাদের লেনদেন, এই প্রত্যেক লেনদেনের ভিতরে কিন্তু দুইটি হিসাব খাত বিরাজমান। প্রত্যেক লেনদেনের মধ্যে কয়টা হিসাব খাত বিরাজমান? দুইটা হিসাব খাত, মানে এরকম হিসাব খাত, কোনো না কোনো হিসাব খাত বিরাজমান আছে। কয়টি করে আছে? প্রত্যেক লেনদেনের মধ্যে দুইটি করে হিসাব খাত আছে। এরকম হাজার হাজার লেনদেন হয়, কত ধরনের যে লেনদেন হয় আর কত ধরনের যে হিসাব খাত সৃষ্টি হয়। এরকম হিসাব খাত যদি আমি লিখতে থাকি তবে শেষ করতে পারবো না কোনোদিনও, এত হিসাব খাত আছে। আমাদের এই হিসাব খাতগুলোর আবার দুইটা শর্ত আছে, দুইটা দিক আছে, দুইটা শর্ত আছে, একটা হলো ডেবিট, একটা ক্রেডিট। এই হিসাব খাতগুলো কে ডেবিট আর কে ক্রেডিট এটাকে আমাদের চিহ্নিত করতে হবে। কে সুবিধা দান করে আর কে সুবিধা গ্রহণ করে এইটা আমরা আমাদের জানতে হবে। সেই জানতে হলে হিসাব খাতগুলো সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। এখানে যে আমি হিসাব খাতগুলো লিখেছি, আচ্ছা সবগুলো কি একই ধরনের? নিশ্চয়ই সবগুলো একই নয়। ক্রয় এক ধরনের, বিক্রয় এক ধরনের, বেতন একটা, ভাড়া একটা, মজুরি একটা, প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব খাত, এবং অনেক 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 হিসাব খাত আছে যা কখনো গুণে লিখে শেষ করা সম্ভব নয়। কিন্তু এই হিসাব খাতগুলোকেই আমরা হিসাব রাখবো। আমরা যে এত হিসাব খাত মনে রাখবো কেমন করিয়ে, কোনটা কোন শ্রেণীর হিসাব খাত? এই জন্য আমার এবার আলোচনায় আসি হিসাবের শ্রেণী বিভাগ। এবার আলোচনায় আসবো হিসাবের শ্রেণী বিভাগ। এই হিসাবগুলো, যে হিসাবগুলো দেখালাম, আমরা ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, যেগুলো একটা তালিকা দেখালাম, এই হিসাবগুলোকে প্রধানত দুই দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভক্ত করা যায়। কয় দৃষ্টিকোণ থেকে? দুই দৃষ্টিকোণ। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, সনাতন দৃষ্টিকোণ থেকে, একটা আধুনিক বা সমীকরণ পদ্ধতি বা সমীকরণের দৃষ্টিকোণ থেকে বা আধুনিক দৃষ্টিকোণ থেকে হিসাবগুলিতে শ্রেণীবিভক্ত করা যায়। আজকে আমি তোমাদের শুধু এই সনাতন দৃষ্টিকোণ থেকে হিসাবকে শ্রেণীবিন্যাস করা যায় তা তোমাদের নিয়ে আলোচনা করব। সনাতন দৃষ্টিকোণ থেকে হিসাবকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। হিসাবগুলো যে ইতিমধ্যে যতগুলো হিসাব নিয়ে তোমাদের আলোচনা করলাম, ক্রয়, বিক্রয়, দানাদার, পনাদার, রহিম, করিম, এক্স, ওয়াই, জেড, যতগুলো খাতের নাম বললাম একটু আগে থেকে দেখায়, সেই হিসাবগুলোর এত শ্রেণী, এত ধরনের হিসাব আছে, এগুলোকে আমরা দুই দৃষ্টিকোণ থেকে বিভক্ত করতে পারি। একটা সনাতন পদ্ধতি বা সনাতনের দৃষ্টিকোণ থেকে, একটা আধুনিক বা সমীকরণের দৃষ্টিকোণ থেকে বা সমীকরণ পদ্ধতিতে হিসাব বিভক্ত করতে। আমি আজকে তোমাদের আলোচনা করব এই সনাতন দৃষ্টি, এটা আগামী দিনে হয়তো আলোচনা করব। একটা হচ্ছে সনাতন পদ্ধতি হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ব্যক্তিবাচক আর একটা অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যদি কোনো হিসাব লিখে রাখো, খুব সহজ কথায়, খুবই একদম সিম্পল ভাষা, কোনো ব্যক্তির নামে কিংবা কোনো প্রতিষ্ঠানের নামে যদি হিসাব লিখে রাখো তাকে বলা হয় ব্যক্তি, সেটা হলে ব্যক্তিবাচক হিসাব। আর ব্যক্তি ছাড়া অন্য নামে যখন হিসাব লিখে রাখবা তখন তাহলে তাকে বলা হবে অব্যক্তিবাচক হিসাব। যেমন আমি একজন ব্যক্তি, আমার নামে যদি হিসাব লিখে রাখো হাসান সাহেব, তাহলে এটা ব্যক্তিবাচক। রহিম সাহেব, করিম সাহেব, হাসান, রহিম, করিম, এক্স, ওয়াই, জেড ইত্যাদি, এটা কি ব্যক্তি কিনা?
এরা ব্যক্তি, তাই এদেরকে ব্যক্তিবাচক হিসাব বলা যেতে পারে। আবার যেমন যে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তিবাচক হিসাবের মধ্যে দুটো জিনিস মনে রাখবেন, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, সোনালী ব্যাংক, বিমা বুঝলে XYZ, জনতা ট্রেডার্স, এরকম অনেক প্রতিষ্ঠানের নামগুলো আছে না, ইসলামিক জুয়েলার্স, এরকম যে প্রতিষ্ঠান আছে তোমাদের যে গভর্নমেন্ট সিটি কলেজ, এই প্রতিষ্ঠানের নামগুলো এইটাও কিন্তু ব্যক্তিবাচকের আওতাভুক্ত। এই ব্যক্তিবাচক একটা হচ্ছে ব্যক্তিবাচক, আর এই ব্যক্তি ছাড়া যদি নাম হয়, যেমন চেয়ার, টেবিল, আসবাবপত্র, বই, খাতা, কাগজ, কলম, জুতা, মোজা, স্কুলের ব্যাগ, এগুলো সমস্ত কিছু, আমার হাতের কলমটা, এগুলো সব ব্যক্তি নয়, এগুলো অব্যক্তিবাচক। তাহলে এই হিসাবে যতগুলো হিসাব আছে তাকে দুইটা ভাগে ভাগ করতে পারে, একটা ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক। ব্যক্তির নামে হিসাব রাখলে ব্যক্তিবাচক, ব্যক্তি ছাড়া অন্য কোনো নামে হিসাব রাখলে তাকে অব্যক্তিবাচক বলে। এই ব্যক্তিবাচককে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, ব্যক্তিবাচককে দুটো ভাগে ভাগ করতে পারি। এদিকে দেখা যাচ্ছে ব্যক্তিবাচক হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব। ব্যক্তিবাচক হিসাবে দেনাদার বা প্রাপ্য হিসাব। ব্যক্তি যেমন রহিম একজন ব্যক্তি, করিম একজন ব্যক্তি, এটা স্পষ্ট নির্দিষ্ট ব্যক্তি, নির্দেশ করে বলা হয় রহিমের কাছ থেকে আমি 500 টাকা পাই। তাহলে কার কাছ থেকে পাই? রহিমের কাছ থেকে। তাহলে রহিম একজন নির্দিষ্ট ব্যক্তি। কিন্তু যখন অনেকগুলো ব্যক্তি থাকবে, অনেকগুলো ব্যক্তিকে একসঙ্গে নাম না বলে অমুকের কাছ থেকে টাকা পাই, অমুক 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 অমুকের কাছ থেকে, ওই অমুকগুলোকে রহিম, করিম, XYZকে একত্রে আমরা বলতে পারি দেনাদার। যাদের কাছ থেকে টাকা পাই এটা দেনাদার, তাদের নাম হচ্ছে, এটা অনির্দিষ্ট, তাকে নির্দেশ করে বলা হচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পাচ্ছি। তাই এই দেনাদার বা প্রাপ্য হিসাব এটা একটা হিসাব। এবং ব্যক্তিবাচকের আর এক শ্রেণী পাওনাদার বা প্রদেয় হিসাব। যারা যারা আমার কাছে টাকা পায় তাদেরকে আমরা প্রদেয় হিসাব বলতে পারি বা পাওনাদার বলতে পারি। তাহলে ব্যক্তিবাচক হিসাবে দুই ভাগে দেনাদার আর পাওনাদার, তথা এরা দেনাদারও ব্যক্তি, পাওনাদারও ব্যক্তি, তথা এটা একটা ব্যক্তিবাচক। এটা মূল হচ্ছে ব্যক্তিবাচক, একটু শুধু শ্রেণীবিন্যাস করে দেখানো হলো। এবং অব্যক্তিবাচক হিসাবকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। অব্যক্তিবাচক হিসাবকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, একটা হচ্ছে নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাবকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা সম্পত্তিবাচক আর একটা নামিক হিসাব। সম্পত্তিবাচক ব্যবসায় প্রতিষ্ঠানে যে সমস্ত আমরা দ্রব্য বা উপাদান ব্যবহার করি, তাদের মধ্যে যে উপাদানগুলো ব্যবসায়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে, যার ফলাফল অনেক দিন ধরে পেতে পারবেন, সেগুলোকে আমরা সম্পত্তিবাচক হিসাবে আখ্যায়িত করতে পারি। যেমন তুমি যখন একটা বই কিনবেন, বইটা দেখা যাবে তুমি একটা বই কিনেছো, বইটা তুমি কতদিন ব্যবহার করবে? 2 বছর। তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করছো। তুমি একটা তোমার ব্যবহারের জন্য একটা মোবাইল ফোন কিনলে, তুমি একটা ব্যাগ কিনলে, তুমি তোমার ক্যালকুলেটর কিনেছো, তুমি চেয়ার টেবিল কিনেছো, তুমি আসবাবপত্র কিনেছো, তুমি ইত্যাদি এই সকল যে কিনেছো, তুমি একটা মোটরসাইকেল কিনেছো, একটা বাইসাইকেল কিনেছো, এই যে এগুলো কতদিন ব্যবহার করবে? এগুলোর ফলাফল কতদিন পাবে? তুমি অনেক দিন ধরে এর ফলাফল হবে, এটা ব্যবহার করতে পারবো অনেক দিন ধরে। এই সকল যে সমস্ত উপাদান, যে সমস্ত দ্রব্যাদি, আমরা যে সমস্ত বস্তুগত দ্রব্য বা অবস্তুগত দ্রব্য দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি, দীর্ঘদিন ধরে এর ফলাফল পেতে পারি, সেটাকে আমরা বলতে পারি সম্পত্তিবাচক। এটা অব্যক্তিবাচক। সম্পত্তি, তাহলে চেয়ার টেবিল আসবাবপত্র কিন্তু ব্যক্তি নয়, অব্যক্তি, কিন্তু এটা আমরা কতদিন ব্যবহার করতে পারছি? দীর্ঘদিন ব্যবহার করতে পারি। তোমার হাতের মোবাইল ফোনটা তুমি অনেক দিন ধরে ব্যবহার করছো, অনেকদিন ফলাফল পাচ্ছ, শুধু এটা সম্পত্তিবাচক হিসাব। ঠিক আছে। আর একটা হচ্ছে নামিক হিসাব, যে হিসাবগুলো তোমার সাময়িক সময়ের জন্য হয়ে থাকে, বারবার হিসাব করতে হয়, পুনরাবৃত্তি খরচ করতে হয়। যে হিসাব, যে ব্যয়টার ওপর, যে উপাদানের ওপর, যে দ্রব্য বা যে সেবাটার জন্য তোমার বারবার অর্থ ব্যয় করতে হয়, একবারে নয়, বারবার অর্থ ব্যয় করতে হয়, তাকে বলা হয় নামিক হিসাব। যেমন তুমি মোবাইল কিনেছো, মোবাইলটা তোমার কেমন বাচক? সম্পত্তিবাচক। কিন্তু মোবাইলে প্রতিদিন তুমি টাকা ভরাচ্ছ, টাকা ব্যয় করছো না মোবাইলে প্রতিদিন টাকা? মোবাইলের জন্য, কথা বলার জন্য, ইন্টারনেট ব্যবহার করার জন্য যে টাকাটা ব্যবহার করো, এটা প্রতিদিনই প্রায় খরচ করতে হচ্ছে। এটা হচ্ছে নামিক হিসাব। যেমন পণ্যদ্রব্য ক্রয় একবারে ক্রয় করি, বারবার ক্রয় করি। আসবাবপত্র ক্রয় করি, আসবাবপত্র কি বারবার ক্রয় করি?
একবারে ক্রয় করি, কিন্তু পণ্যদ্রব্য বারবার ক্রয় করি। যে সমস্ত ব্যয় পুনরাবৃত্তি হচ্ছে, যে সমস্ত আয় বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তাকে বলা হচ্ছে নামিক হিসাব। যেমন ক্রয়, যেমন বিক্রয়, যেমন বেতন, যেমন ভাড়া, যেমন মজুরি। এগুলো কি বেতন কি একবারে দেই? মাসে কয়েকবার বেতন দেই। ভাড়া প্রতি মাসে মাসে দেই। মজুরি প্রতিদিনে দেই। পরিবহন প্রতিদিনে থাকি। ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, যত দিনের খরচ, এই সমস্ত খরচ প্রতিনিয়ত করতে আছি। আজকে সে দিলাম যে আর দেবো না তা নয়, প্রয়োজনে দিতে হবে। তুমি কলেজ যাবা, প্রত্যেক দিন যাতায়াত করবে, তার জন্য তোমার খরচ। এইটা হচ্ছে নামিক হিসাব। তাহলে আমরা সনাতন পদ্ধতিতে অব্যক্তিবাচককে দুইটি শ্রেণী বিভক্ত করি, একটা সম্পত্তিবাচক আর একটা নামিক। এই নামিক হিসাবকে আবার দুটো শ্রেণী বিভক্ত করতে পারি। এটা ভেঙে দেখাচ্ছে, কিন্তু আবার শর্ট করে দেখাচ্ছে। এইটাকে আবার দুটো ভাগে ভাগ করা আছে, এটা দেখা যায়। এই নামিক হিসাবকে বলতে কোন নামিক হিসাবকে? যে সমস্ত আয় ব্যয় সংক্রান্ত হিসাবকে নামিক হিসাব বলা হয়। তাই নামিক হিসাবকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা আয় সংক্রান্ত হিসাব, একটা আয় সংক্রান্ত, আর একটা হচ্ছে ব্যয় সংক্রান্ত। অর্থাৎ আয় ব্যয়ের হিসাবকেই নামিক হিসাব বলা হয়। আয় ব্যয়ের হিসাবকে নামিক হিসাব। আয় বলতে কি? যেমন তুমি বিক্রয় করেছো, আয় হয়েছে। ভাড়া পেয়েছো, আয় হয়েছে। কমিশন পেয়েছো, আয় হয়েছে। সুদ পেয়েছো, আয় হয়েছে, ইত্যাদি তোমার আয়। ঠিক আছে, সেটা আয় সংক্রান্ত। ব্যয় কি? ওই তো ক্রয় করেছো, ব্যয় হয়েছে। ভাড়া দিয়েছো, ব্যয় হয়েছে। মজুরি দিয়েছো, ব্যয় হয়েছে। বেতন দিয়েছো, ব্যয় হয়েছে। পণ্য ক্রয় করেছো, ব্যয় হয়েছে। এইগুলো হলো ব্যয় সংক্রান্ত। তাহলে ব্যয় আয় ব্যয় সংক্রান্ত হিসাবকেই বলা হয় নামিক হিসাব। এখন যদি আমরা মর্ম এক কথায়, অনেকগুলো আমরা অনেক ভাগ দেখেছি, কথায় মনে থাকার কথা নয়, আমরা যদি খুব জিস্ট 3 ভাগ এই হিসাবকে, সনাতন পদ্ধতি হিসাবকে ভাগ করতে চাই, এখন আমাদের মূলভাবে যদি দেখি তো 3টে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে এক ব্যক্তিবাচক হিসাব। একই ব্যক্তিবাচক, সেটা দেনাদার হোক আর পাওনাদার হোক। দেনাদার বলতে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনির্দিষ্টভাবে বলা হচ্ছে তাকে দেনাদার এবং পাওনাদার বলা হয়, এই ব্যক্তিবাচক হিসাব। আর একটা অব্যক্তিবাচক। অব্যক্তিবাচকের হিসাবের মধ্যে একটা আসে 2 নম্বর সম্পত্তিবাচক, আর একটা আছে নামিক হিসাব। তাহলে হিসাবকে আমরা প্রধানত সনাতন পদ্ধতি হিসাবকে একেবারে 3টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। 1 ব্যক্তিবাচক হিসাব, 2 সম্পত্তিবাচক হিসাব, 3 নামিক হিসাব। নামিক হিসাবের 2টা অংশ, তারপরে একটা নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে একটাই, আর ব্যক্তিবাচক হিসাবের 2টি অংশ হলেও এটা ব্যক্তিবাচক। তাহলে হিসাবকে কয় শ্রেণীতে বিভক্ত করলাম? হিসাবকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করলাম। কি মনে থাকবে তো? তাহলে বন্ধুগণ, আমরা যে বিষয় নিয়ে শিখলাম, আজকে আমরা হিসাব নিয়ে শিখলাম। হিসাব কাকে বলে, হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম, এবং শ্রেণী বিভাগ আলোচনা করলাম একটি সনাতন পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করলাম। কেন আলোচনা করলাম? এইগুলো শ্রেণীবিভাগ আলোচনা না করলে আমি ভবিষ্যতে হিসাব সম্পর্কে কোনো জ্ঞানই থাকবে না, হিসাব চিনতেই পারবো না। হিসাব চেনার জন্যই হিসাবের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে হয়। তাই সনাতন পদ্ধতি, আমরা হিসাব বা প্রচলিত পদ্ধতি হিসাবকে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করে। এবার সংক্ষেপে বলছি, হিসাবকে আমরা প্রধানত সনাতন পদ্ধতি হিসাবকে 3টে শ্রেণীতে বিভক্ত করি। ব্যক্তিবাচক, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যখন হিসাব দেখা হয় সেটা হচ্ছে ব্যক্তিবাচক। সম্পত্তি, যে সেবা বা দ্রব্যগুলো প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হবে, তার যদি ফলাফল দীর্ঘদিন ধরে ব্যবহার করা যেতে পারে, 1 বছরের অধিক সময় ধরে ব্যবহার করতে পারো, তাহলে সেটা হবে সম্পত্তিবাচক। আর নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব, আয় এবং ব্যয় সংক্রান্ত হিসাবকে নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব বলা হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী দিনে তোমাদের সম্পর্কের সাথে আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সকলকে।